সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে মিরপুর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবা-উল আজম সওদাগর। জনাব মেজবা-উল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই ইরানের সরকার বিরোধী আন্দোলন নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে ক্রমেই উত্তাল হচ্ছে ইরানের সরকার বিরোধী আন্দোলন। আসলে এই পরিস্থিতি ইরান কতটা সামাল দিতে পারবে বা এটার সার্বিক পরিস্থিতি আসলে কি প্রভাব ফেলতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন এবং আমরা দেখছি যে ইরানের আহ, অভ্যন্তরীণ মারাত্মক সংকটের মুখে পড়েছে ইরান। একদিক থেকে পানি স্বল্পতা, পরিবেশগত সমস্যা থেকে শুরু করে কতগুলো অভ্যন্তরীণ সংকটে ইরান এখন পড়েছে, যাতে সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে ইরান সরকারের প্রতি। এবং সম্ভবত সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে ইরানের যারা এই বর্তমান সরকার বিরোধী যে পক্ষ, তারা কিন্তু রাস্তায় নেমে এসে সেখানে বিক্ষোভ করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে একই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা হুমকি দেয়া হয়েছে যে বিক্ষোভকারীদের উপর যদি কোনো গুলি বর্ষণ করা বা কোনো বল প্রয়োগ করা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা হুমকি দেওয়া হয়েছে যে ইরানের উপর আক্রমণ পরিচালনা করা হবে। এই ধরনের হুমকিতে ইরান পড়েছে। তো এই পরিস্থিতিতে আমরা আবারও দেখছি যে সেখানে ইন্টারনেট সেবা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মোবাইল ফোনের যে সেবা সেটিও বন্ধ হয়ে যাওয়ার পথে। তো শেষ পর্যন্ত পরিস্থিতি এখন পর্যন্ত মনে হচ্ছে যে পরিস্থিতি ইরানের পক্ষে খুব একটা থাকছে না। আস্তে আস্তে ইরানের পরিস্থিতিটা বিপক্ষে চলে যাচ্ছে। এবং সেখানকার যে গভর্নমেন্ট, তারা আবার এই পরিস্থিতিতে হুমকি দিচ্ছে যে যদি কোনো ধরনের আক্রমণ হয় তাহলে তারা জবাব দেবেন। এবং পাশাপাশি এটাও বলছেন, এটি একটি নতুন স্ট্র্যাটেজি তারা নিয়েছেন, যে শুধু আক্রমণ করা হবে সেটি না, আক্রমণ করলে আমরা জবাব দেব সেটি না, একটা প্রিএমপ্টিভ অ্যাটাকের চিন্তা ভাবনা করছে ইরান। তারা বলছে যে যদি ইরানের এই যদি সুনির্দিষ্টভাবে ইরান ডিটেক্ট করতে পারে যে তাদের উপর থেকে কোনো জায়গা থেকে হুমকি আসছে, তাহলে একটা প্রিএমপ্টিভ অ্যাটাক তারা করতে পারে, অর্থাৎ অগ্রিম তারা আক্রমণ করতে পারে। এই ধরনের হুমকিও সাইড থেকেই বলছিলেন বিষয়টা। যে ইরানে বিক্ষোভে সমর্থন জানাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এটা অনেকটা অনুমতি ছিল আসলে। তো এই বিদেশি সমর্থন পেলে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভে সরকারের পরিবর্তনে কি রূপ নিতে পারে কিনা, বা ইরান এটাকে কিভাবে সামাল দিবে, অথবা আমেরিকা ইসরায়েল কি সরাসরি হামলা চালাবে? ইরান প্রত্যুত্তরে কি করতে পারে? আচ্ছা, এখানে দুটো বিষয়। আমরা জানি যে দীর্ঘদিন থেকে ইরানের যে আমেরিকার যে ইরান পলিসি, সেটা কিন্তু কিন্তু ইরানকে প্রেসারাইজ করা, কতগুলো বিষয়, ডেমোক্রেটি, হিউম্যান রাইটস, নিউক্লিয়ার উইপন্স, তারপরে আপনার যে মিসাইল গুলো তৈরি করেছে সেগুলোর উপর বিভিন্ন ধরনের স্যাংশন দেয়া, এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার এক্সিকিউটিভ ব্রাঞ্চের বাইরে একটা নতুন পদক্ষেপ দেখা যাচ্ছে। যে আপনি জানেন যে 2025 সালের ফেব্রুয়ারিতে ইউনাইটেড স্টেটস কংগ্রেসে একটি বিল পাশ হয়েছে। সেটা হচ্ছে যে ইরানের যে সিভিলিয়ান মুভমেন্ট, এই সিভিলিয়ানের মুভমেন্টকে তারা ব্যাপকভাবে সমর্থন করে যাবে। তাহলে দুটো জিনিস এখানে পরিলক্ষিত হচ্ছে, একটা হচ্ছে সিভিলিয়ান মুভমেন্টকে কংগ্রেস থেকে সাপোর্ট করা হচ্ছে, আর একটা হচ্ছে যে আমেরিকার যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, অর্থাৎ ট্রাম্পের যে গভর্নমেন্ট, তারা কিন্তু ইরানের প্রতি একটু অ্যাগ্রেসিভ নীতি প্রদর্শন করছে। তাহলে দেখা যাচ্ছে আমরা দুটো জিনিস, একটা হচ্ছে ইরানের আইনসভা থেকে, আর একটা হচ্ছে ইরানের নির্বাহী বিভাগ থেকে, দুইটা বিভাগ থেকেই কিন্তু হুমকিটা বেশ জোরালো হচ্ছে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতিটা একটু খারাপের দিকে যাবে বলেই মনে হচ্ছে। এখন আগামী আরো 24 ঘন্টার মধ্যে আমরা বিষয়টা আরো ক্লিয়ার কিছু মেসেজ আমরা হয়তো পাবো, তখন আরো ক্লিয়ারলি বলা যাবে বিষয়টা। তবে বিষয়টা এখন পর্যন্ত বিপজ্জনক দিকেই এগুচ্ছে বলে মনে হচ্ছে। একটু ভেনেজুয়েলার বিষয়ে জানতে চাই যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখবে, বলছে অনির্দিষ্টকালের জন্য বজায় রাখবে। এটা আসলে দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? আন্তর্জাতিক অর্থনীতিতে এটার কি প্রভাব হতে পারে? আন্তর্জাতিক অর্থনীতিতে এটার প্রভাব খুব বেশি হবে না ভেনেজুয়েলার সাথে, কারণ ভেনেজুয়েলার সাথে মানে ইন্টারন্যাশনাল যে ট্রেড বা মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম বড় ধরনের তেমন কিছু প্রভাব বাইরের দিকে পড়বে না। তবে ইরানের সাথে এটা পড়বে। আর ভেনেজুয়েলার কেন্দ্রিক যে মার্কিন যে পলিসি, এটা খুব সুদূর প্রসারী। এটা মেইনলি তারা মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার যে তেলের খনিগুলো রয়েছে সেগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। এবং পাশাপাশি তারা ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এর কথা মানে উপরে উপরে তারা বলছে, কিন্তু মূলত হচ্ছে ভেনেজুয়েলার এই এই জিনিসগুলোকে, যে খনিজ সম্পদগুলো আছে সেগুলোর উপর পূর্ণ আধিপত্য তারা নেবে। এবং পাশাপাশি যে ড্রাগ ট্রাফিকিং যেটা হয়, এই ড্রাগ ট্রাফিকিংটাকে পূর্ণাঙ্গ রূপে তারা নির্মূল করে
দিবে আর কি, এবং সাগরের মধ্যে অনেক হামলা চলবে, নৌবাহিনী ব্যাপক আক্রমণ চালাবে, এমনটাই মনে হচ্ছে। পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে ফার্দার কংগ্রেসের অনুমোদন ছাড়া কিন্তু সেখানে ব্যাপক কোনো হামলা চালানো যাবে না। তো আপাতত মনে হচ্ছে যে সামরিক হামলার পরিবর্তে সেখানে সরকারটা যদি ঠিকমতো গঠন করতে পারার পরে যদি মার্কিন নিয়ন্ত্রণ পুরো ভেনেজুয়েলার উপর সেখানে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা সরাসরি যুদ্ধের দিকে না গিয়ে একটা সফট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেটুকুই আপাতত মনে হচ্ছে। জি, আপনার কাছে শেষ আরেকটি বিষয় জানতে চাই যে রাশিয়ার এই দুই বন্ধু দেশের সাথে যে যুক্তরাষ্ট্র বিরোধে জড়ালো, অর্থাৎ ইরান আর ভেনেজুয়েলার কথা বলছি, তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কে এটা কি প্রভাব পড়তে পারে, আর এই জটিলতা কি ইউক্রেন যুদ্ধের উপর কোনো প্রভাব ফেলবে কিনা? জি, মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে যে পলিসিটা ভেনিজুয়েলা এবং ভেনিজুয়েলার ক্ষেত্রে যে পলিসিটা, তারা চাচ্ছে যে চায়না এবং রাশিয়ার মতো রাষ্ট্রের সাথে ভেনিজুয়েলার যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কটাকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভালোভাবে নিচ্ছে না, এবং তারা চাচ্ছে যে সেখান থেকে ভেনিজুয়েলাকে বিচ্ছিন্ন করে দেয়া। মূলত এই পলিসিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী পলিসি। কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পলিসি নেয়ার ফলে যে চায়না এবং রাশিয়া ভেনেজুয়েলার পক্ষে কোনো ধরনের সামরিক পদক্ষেপে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক কোনো কনফ্লিক্টে যাবে, সেই পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। আপাতত এটুকুই বোঝা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক মেজবাউল আজম সওদাগর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত তুলে ধরার জন্য।